নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টা খানেকের এই সফরে আপনাদের স্বাগত। এই সফরে প্রথম পর্বে আমার সঙ্গে যিনি আছেন তার সদ্য মন্ত্রিত্ব প্রাপ্তি ঘটেছে। তবে এই মন্ত্রিত্ব প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার চির উজ্জ্বল গানের কেরিয়ারের পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে কিনা তা আমরা জেনে নেব কিছুক্ষণ আগে। কয়েক ঘন্টা আগে কলকাতা শহরের মাটি ছুঁয়েছে তার বিমান। সদ্য মন্ত্রী হওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন বাবুল সুপ্রিয়। বাবুল, তোমার কাছে আমার প্রথম যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে এই মুহূর্তে তোমার সঙ্গে কজন সিকিউরিটি? জাস্ট নর্মাল যা হয় তাই। ফাইন, সেটা কত? 1 2 এটা কারণে জিজ্ঞেস করি। আচ্ছা বেশ, প্রথমত বলি যে আমার কাছে খুব এম্বারাসিং ব্যাপার, কারণ প্রসেসটা যখন আমি উইদাউট সিকিউরিটি চালিয়ে দিলাম বা একজন যেরকম থাকে চালিয়ে দিলাম, কিন্তু তা সত্ত্বেও একটা প্রোটোকল, একটা নর্মস থাকবে। এই ছবিটার পাশে তুমি রাখো যে জেলার একটা থানায় তুমি বসে আছো, ঘন্টার পর ঘন্টা তোমায় জেরা করা হচ্ছে এবং আর্মস অ্যাক্টে কার্যত রাজ্যের পুলিশ তোমায় অভিযুক্ত করেছে। কয়েক ঘন্টা ব্যাপী জেরা চলছে। মানে আমি বলছি, কেউ যদি আজকে বলে যে এই ছবিটা অনেকটা ওই আজকে ফকির কালকে রাজার মতো, যে পুলিশ বাবুল সুপ্রিয়কে জেরা করেছিল আজ তাদেরই কেন্দ্রীয় সংস্থার সিকিউরিটি বাবুল সুপ্রিয়র সঙ্গে, ছবিটা কতটা পাল্টে গেল বাবুল? সুমন, টু বি ভেরি অনেস্ট, আই লাইক টু কিপ লাইফ সিম্পল, বিকজ এমনিতেই এত কমপ্লিকেশন আছে। আমি মনে করি যে সেদিন যে পুলিশ, যে ভদ্রলোক ছিলেন বা যারা আমাকে হ্যারাস করেছিলেন, তার পেছনে একটা কারণ ছিল। সেই কারণটা আমি আজকে আর নাই বা বললাম। ইট ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, ইন লাইফ ইউ হ্যাভ টু লিভ উইথ আ ফিউ ডিসঅ্যাপয়েন্টমেন্টস, বাট আমি একটা ডায়ালগ আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে জোক ইজ এ ভেরি সিরিয়াস থিং। আমি তখনও বলেছিলাম যে আর্মস অ্যাক্ট যদি লাগাতেই হয় তাহলে এতদিন কেন লাগলো? আমি তো ছোটো থেকেই রাইট আর্ম আর লেফট আর্ম ইউজ করছি। তো কিছু জিনিস আমার মনে হয় যে ওই শ্রাগ বলে না, শ্রাগ করে উড়িয়ে দিতে পারলে অনেক ভালো। এই আমি যে এয়ারপোর্টে নামলাম, আমি তোমার একদম মানে খুব সত্যি কথা বলছি, আমার বেশ এম্বারেসিং লেগেছিল। আমি ইনফ্যাক্ট এখন এই রাস্তার মোড়েতে একটু রুটটা গন্ডগোল হচ্ছে বলে মাঝখানেতে পুলিশের গাড়িটাকে ইউটার্ন নিতে হলো। আমি আমার ছেলেটাকে বললাম, প্রথমবার আমি পাবলিকের মানে থেকে গালাগালি খাওয়া যে দেখেছো, মন্ত্রী হয়েছে প্রথমেই নিয়ম ভাঙছে। ইটস এ লিটল এম্বারাসিং ফর মি, বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি কোনো রকমের কোনো রিকোয়েস্ট করিনি, কিছু করিনি। হোয়াটএভার দিল্লি থেকে যা ডিরেকশনস এসছে, যা প্রটোকল মেইনটেইন করা। আমি তোমায় বলছিলাম যে আজকে ফকির কালকে রাজা। আমি যদি বলি যে রাজ্য বিজেপিরও প্রায় তাই অবস্থা। বীরভূম মানেই গত কয়েক মাস ধরে শুধু একজনের নাম উঠে আসতো, অনুব্রত এবং অনুব্রত। সেখানে রাতারাতি গ্রামকে গ্রাম বিজেপির সমর্থক এবং গোটা ভারতবর্ষে একটা নজির সৃষ্টি করে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, এটাও তো প্রায় শূন্য থেকে শুরু। মানে কিভাবে দেখছো দলের এই রাতারাতি বড় হয়ে ওঠা? ডিজিটাল যে টেকনোলজিটা না, সেটা 0 আর 1 এর উপর চলে, জানি তো। 0, হ্যাঁ, বেসিক লজিক, ওটাই তো বেসিক, ওটার উপর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে। তো আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, দ্য মোস্ট ইন্সপায়ারিং ক্যারেক্টার আই রিয়েলি মেট ইন আ ভেরি লং টাইম, অ্যাবাভ এনিথিং এলস। আমি যদি অন্য পার্টির হতাম তবুও ওনাকে আমি শ্রদ্ধা করতাম। তো ওই 0 থেকে 1 হওয়াটা যে কত ইম্পর্টেন্ট, 0 আর 1 এর যে ব্যাপারটা, এই কনসেপ্টটা অনেকে বোঝে না। সেই জন্য অনেক রকমের 0 1 এইসব অনেক শুনতে হয় আমাদের সংখ্যাগুলো। ওই সংখ্যাগুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। আসল ভ্যালু হচ্ছে যে পারুই কাণ্ডে সাগর ঘোষ তো আমার হাত ধরেই বিজেপিতে এসেছিল। আমি গেছিলাম, রাহুল দা গেছিল, এবং তোমার চ্যানেলও দেখানো হয়েছিল যে আমি ওখানে অনুব্রত মণ্ডলকে নকল করেছিলাম, যে যদি কেউ বিজেপি দিলে তোমাদের ভয় দেখে, আমি একটা নকল করেছিলাম। তো আমার যেটা মনে হয়েছিল যে সেদিন যে একদম ওর বাড়ির আঙিনাতে যে 25,000 মানুষের যে ভিড়টা হয়েছিল, তারপরে আমি যদি নেতা হতাম আমি খানিকটা স্লো যেতাম। বিকজ আমি যদি প্রকৃত নেতা হই, যদি আমি ডার্ক সাইডের নেতা হই, আমি বাকি মিসক্রিয়েন্টসের ব্যাপারে যাচ্ছি না, তাহলে আমি এইটুকুনি তো অনুভব করবো যে কোথাও আমি একটা ভুল করছি, যার ফলে এত মানুষ আমার বিরুদ্ধে যাচ্ছে। অতিরিক্ত দম্ভ, মানে যেটা তৃণমূলের মূল অভিযোগ ছিল বামফ্রন্টের এগেনস্টে, অতিরিক্ত দম্ভ, এবং সেই দম্ভের যেটা পরিণতি অর্থাৎ অন্ধত্ব, সেইটা ছড়িয়ে যাওয়ার ফলে না বড় মেজো সেজো থেকে আরম্ভ করে একদম টপ নেতারা, তারা যেটা সত্যি, যেটা চারপাশে ঘটছে, অর্থাৎ যেটাকে আমরা নাও বলি, সেই নাওটাকে এনারা নস্যাৎ করে চলেছেন এবং দিনের পর দিন করছেন। যত করছেন কত দ্রুত, মানে তুমি নাওয়ের কথা বলছো, ধরো 2014 কয়েক মাস আগে লোকসভা ভোটে 125টা বিধানসভা কেন্দ্র যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ভোট, তার ভিতরে 81টা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, এগিয়েছিল আর কি। মানে যদি আমি সেই বিধানসভা হিসেবটা ধরি, আমি বলছি কত তাড়াতাড়ি এই ছবিটার
খুব তাড়াতাড়ি বদলাবে। তার কারণ হচ্ছে আসানসোলে আমি তো গ্রাউন্ড লেভেলে গিয়ে ইন্টারঅ্যাক্ট করেছি। আমি বলছি বিদেশে একটা ছোট্ট অ্যানেকডোট বলি, বিদেশে যত আমেরিকা, অস্ট্রেলিয়া, মানে ইউরোপেতেও আমার যে বন্ধু বান্ধব না বেশিরভাগই পাকিস্তানি, তারা বিরিয়ানি নিয়ে আসে, নানা রকম খাবার নিয়ে আসে যখন আমরা ভালো কিছু খাওয়ার জন্য ইয়ে করি। তো এই যে আমার এখন খুব কাশি হচ্ছে 3-4 দিন ধরে, ওই মা বলে যে নজর লেগে গেছে, যেরকম বলে মায়েরা। ছোটবেলাতে আমি ব্যান্ডেলে থাকতাম, আমার বাড়ির পাশে বিশাল ইমামবাড়া, আমার মনে আছে ওখানে নিয়ে যেত ঠাকুমা, আমাকে 10 পয়সা দিত, লিটারেলি 5 পয়সা দুটো ছোট, আমাকে এই ঝাড়ন ইয়ে করে নজর ওতালনা যেটা বলে, মসজিদে গিয়ে করতাম। আমি ডন বস্কোয় পড়েছি, ক্রিশ্চিয়ান থিং। এই যে সংখ্যালঘু করে মানুষ, সংখ্যালঘু যারা, তাদের যেন তাদের মর্মে মর্মে বুঝিয়ে দেওয়া হচ্ছে, শোনো ভাই তোমরা সংখ্যালঘু এবং তোমাদেরকে আমরা ইউজ করছি। একটা সার্টেন ইউ ক্যান ফুল আ ফিউ পিপল ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, বাট এগুলো তো ইউনিভার্সাল ল, ইউ ক্যানট ফুল এভরিওয়ান ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। তো ইউনিভার্সাল ল এর এগেইনস্টে তুমি যখনই যাবে না, এভরি অ্যাকশন উইল হ্যাভ অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। অপোজিট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে কোথাও সব মিলিয়ে লজিক এই ক্ষেত্রেও প্রযোজ্য। ফাইন, তুমি বলছিলে কিছুদিন আগে তোমার মানে কাশিতে ভুগছো, বাবা রামদেব অ্যাসিডিটি, মাথা ধরা, কাশি সমস্ত কিছু সারায়। পাশাপাশি আরেকটা কোয়ালিটি আমি পেলাম যে গায়ক অভিনেতাকে কি করে নেতা করা যায়। হ্যাঁ, কিন্তু এই নেতাকে মন্ত্রী করার ক্ষেত্রেও কোনো রামদেবের আশীর্বাদ পেয়েছো? ওনার আশীর্বাদ মানে ওনার বেস্ট উইশেস আমার সঙ্গে রয়েছে, বাট আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আই রিয়েলি বিলিভ ইন এনজয়িং দ্য জার্নি। মানে যখন আমরা ছোটোবেলায় বাবা প্রত্যেক বছর বেড়াতে নিয়ে যেত পুরী, দার্জিলিং, কাশ্মীর, সব জায়গায়, আমার মনে আছে যে পৌঁছে গেলে না জায়গাটায়, সিমলা যাচ্ছি, পৌঁছে গেলাম কিরকম মনে হতো যে এসে গেছি, কিন্তু ওই যে জার্নিটা, রাস্তায় চায় ফট করে একটা জায়গা থেকে একটু কচুরি খাওয়া রাত্রিবেলা, দৌড়ে ট্রেন থেকে নেবে একটুখানি কিছু চিপস কিনে আনা, ওই যে জার্নিটা না, সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা ওই লাইফের স্মল মোমেন্টসগুলো না মিস করে ফেলি। কিন্তু ধরো যাত্রাপথের কোণে কোণে বাঁকে বাঁকে তো মন খারাপও থাকে। যখন ধরো আমি জানি না গোটা ভারতবর্ষের কজন প্রার্থীর ক্ষেত্রে অতগুলো সভার মধ্যে একমাত্র, মানে আমি অন্তত দেখেছি তোমার সভাতেই এইভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলছেন যে মুঝে পার্লামেন্ট মে বাবুল চাইয়ে, তারপরে যখন মন্ত্রী হতে পারলে না, মন খারাপ হয়নি? একদম হয়নি, ট্রাস্ট মি, আই সোয়ার অন মাই ডটার, ট্রাস্ট মি। কত লোক আমাকে বলেছে চলো একবার এর সঙ্গে দেখা করে দিচ্ছি, ওর সঙ্গে দেখা করছি, লবি না করলে কিছু হয় না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ লবিং। আমার মনে হয় যে ইফ আই ট্রাস্ট মাই লিডার, সাপোজ ইউ আর মাই বস, ইফ আই ট্রাস্ট ইউ, আই শুড ট্রাস্ট ইউর জাজমেন্ট। আমাকেও এটাও জানতে হবে যে কখন আমায় ক্যাপ্টেন আমায় বলটা তুলে দিয়ে বলবে বোলিংটা করো। তো আমি যদি সেটাই না করলাম, যদি আমাকে ক্যাপ্টেনের কাছে গিয়ে লবি করতে হয়, তাহলে তো আমার ক্যাপ্টেনের ওপর প্রথম বিশ্বাসটাই থাকছে না, তার জাজমেন্টের উপর তোমায় বিশ্বাস রাখতে হবে। সেই জন্যই আমার মন্ত্রী, এখন আমি ফট করে রাস্তা থেকে নেবে এক জায়গায় ভাঁড়ে চা খেলাম, বিকজ গলাটা খুশখুশ করে বলি, ইউ কান্ট ডু দ্যাট, ট্রাস্ট মি, আই উইল ডু দ্যাট, বিকজ আই রিফিউজ টু লেট গো অফ দ্য স্মল প্লেজার্স। আর রামদেবজি আমাকে, তার সঙ্গে কথা হয়েছে, উনি অত্যন্ত খুশি, কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি কিন্তু মনে করি না কোথাও কখনো মোদিজির সঙ্গে লবিং কাজ করে বলে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা ওনার চারপাশে আসে তাদের সঙ্গে আমার ইন্টারাকশন করার এক্সপিরিয়েন্সটা এত ভালো না যে আমার কখনো মনে হয়নি যে এখানে আই হ্যাভ টু জাম্প স্টেপস অর টেক অ্যান এলিভেটর টু আ হায়ার স্টেশন। আই নেভার ফেল্ট দ্যাট এন্ড আই এম ভেরি হ্যাপি। কিন্তু এই পিএমও থেকে যখন বারবার ফোন এলো, সেই 3টে ফোন তো ধরনি, এই যাত্রাপথটা তো অন্যরকমও হতে পারতো, চতুর্থ আর পঞ্চমবারে আর 4 ফোন করো না বাবুকে, ছোট হতে পারে। আমি আমার বাবাকে সবসময় বলি, ভীষণ ফ্লাইট ধরতে গেলে ভীষণ টেনশন করে, ওরে বাবা বেরোতে হয়, বাবা ইফ ইউ মিস আ ফ্লাইট there is always a next one, it cannot be that that's the last flight, we all have come with one flight and we'll go on. শুনতে ফিলোসফিক্যাল লাগে, বাট আমার মনে হয় এই 20-22 বছর যে আমি বম্বেতে একা কাটিয়েছি না, I've seen a lot of things, I've realized one thing in life, Suman, there are shortcuts to success, there exist shortcuts to success, but I think that if you can keep a smile and যেগুলো চারপাশে ঘটছে, কিছু পাওয়া কিছু হারিয়ে যাওয়া, সেগুলো যদি if you can accept it with a smile, I think good things, miracles do happen in your life if you can believe that they do happen. Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন। আমার মনে হয় যে ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে বা ভারতের সোশ্যাল মানচিত্রে মোদিজি কিন্তু একটা মিরাকেল। সো ইফ আই বিলিভ ইন দ্যাট পারসন, আই হ্যাভ টু বিলিভ ইন জাজমেন্ট। আমাকে যদি 5 বছর বাদে উনি একটা দায়িত্ব দিতেন, তাহলেও আমার কোনো টেনশন ছিল না। কিন্তু অনেকে এটাও বিলিভ করছে যে এই মুহূর্তে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা, সেটা এই যে এত প্রশ্ন যে রাজ্য বিজেপির মুখকে তারও একটা বার্তা, তারও একটা উত্তর দিল্লির তরফ থেকে।
दाने दाने पे लिखा रहता है खाने वाले का नाम, गाने गाने पे लिखा रहता है गाने वाले का नाम। I don't believe in reading between lines, though the lines exist. আমি মানছি the lines exist, but I don't, আমি কখনোই আমার ব্রেনটাকে না খুব বেশি স্টর্ম করি না। অনেক ক্ষেত্রে বোকা বনেছি, অনেক মানুষকে বিশ্বাস করেছি তারা ঠকিয়েছে, বাট আমি সবসময় মনে করেছি যে আই এম নট বর্ন টু অলওয়েজ ক্যালকুলেট অ্যান্ড মেক ক্যালকুলেটিভ মুভস। আই ওয়ান্ট টু বি মাই সেলফ। যদি কোনো বার্তা থাকে কোথাও, তো সেটা যারা পড়ছে পড়ুক, আমার কাজ হচ্ছে আমাকে যা কাজ দেওয়া হবে আই ওয়ান্ট টু ডেলিভার, ভেরি সিম্পল। এর বাইরে আমি সত্যি বিশ্বাস করে আমি কিচ্ছু ভাবছি না। আমাকে একটু আগে সিদ্ধান্ত না, কিন্তু এখানে তো ধরো একটা আছে যে তুমি 22 বছর বম্বেতে থাকলে, তারপরে এখানে 3 মাস খেটে একেবারে কয়েক মাসের ব্যবধানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলে, আমি বলছি যে এখানকার কিছু নেতা বা দলের কোনো সদস্যদের, তাদের তো একটা অভিযোগ অনুযোগ অভিমান থাকতেও পারে। মানে আমি বলছি কোন পেশায় ঈর্ষা নেই? অ্যাবসলিউটলি ভ্যালিড। ঈর্ষা, জেলাসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইমোশন, আমাদের সবাইকার মধ্যে সেটা আছে। কি কতটা সেটাকে সাবডিউ করে, হ্যাঁ, বিজেপির মুখ হয়ে গেলে তাদের অসহযোগিতা থাকবে না? না, আমি সেটা এই মুহূর্তে ভাবতে চাই না। তার কারণ হচ্ছে যে আমি খালি, আমার কাছে যেটা খুব স্যাটিয়েটিং ব্যাপার সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি উনি আমাকে এত ইম্পর্টেন্ট একটা দায়িত্ব দিয়েছেন। আর দেখো, হাফ মন্ত্রী টাপ মন্ত্রী অনেক, আমি কাজের কথাই আসছি যে হাফ মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী, এসব অনেক। এবং আমি মানে তোমায় বলি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রমন্ত্রী ছিলেন 6 জন, হ্যাঁ, তখন বিরোধীরা কিন্তু একই কথা বলতে যে রাষ্ট্রমন্ত্রী, এবং সত্যি সত্যি বাবুল আমায় তুমি বলো যে জনগণের অভিজ্ঞতা যে লাল বাতি নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া রাষ্ট্রমন্ত্রীরা কত দূর কি করতে পারে, কতটা তাদের পলিসি ম্যাটারে তাদের বক্তব্য থাকে। হিস্ট্রি নিড নট রিপিট ইটসেলফ, আমি আমাকে নিজেকে এটাই বলছি। গত দুদিন আমার ভেঙ্কাইয়া নাইডুজির আশপাশে মানে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রথম দিন থেকে উনি আমায় বাবুল বাবু বাবুল বাবু এদের আ যাও, আমাকে কেটে রেখে দিতে হয়েছে যে একটা বিরাট বড় আইএএস অফিসারদের অত বড় কনফারেন্স রুমের মিটিংয়েতে উনি আমার মিটিং শুরু করার আগে একটা পাতা পুরো আমাকে নিয়ে বলেছেন। আমি ওটা কেটে আজকে ফ্লাইটে আমার ডায়েরিতে ওটা পেস্ট করে রেখেছি। আই বিলিভ ইন কিপিং স্মল মেমোরিজ। আমার মেয়ের সব লেখা চিঠি আমার কাছে আছে, অনেক কিছু আছে। তো এবারে যখন মিটিংটার মাঝখানে চলে যেতে হয়ে গেছিল, বেশি কিছু আর বলো না, অনেক কিছু যা যা আছে এখন। রাজনীতির পুরনো প্রেম থাকতে পারে না, প্রেজেন্ট প্রেম থাকতে পারে না, তাতে ক্ষতি কি আছে? কোথাও প্রোটোকলে এখনো প্রেম থাকতে পারে, পুরনো প্রেমও থাকতে পারে, ভবিষ্যতেও প্রেম থাকতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট ওয়ে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে একটা বিশাল ইম্পর্টেন্ট মিটিং এর মাঝখানে যেখানে পীযূষ গোয়েল রয়েছেন, আরো 4 জন বান্ধবী, নাম করছি না, আই ডোন্ট ওয়ান্ট টু থ্রো নেমস, বাট তার মাঝখানে ওনাকে এক জায়গায় যেতে হয়েছিল। একটা অত বড় চেয়ারে উনি আমাকে হাত ধরে এরকম ভাবে ধরে ওইখানে বসিয়ে দিলেন যে মাই স্মার্ট এমওএস ইজ গোইং টু রিপ্রেজেন্ট মি। সি দিজ আর, এবং যারা আইএএস অফিসার ছিলেন আমি তাদের বললাম যে দেখুন, আপনারা হচ্ছেন প্রফেসর, আমি ছাত্র, আপনারা একটা একটা করে ডোন্ট গো থ্রু দ্য পাওয়ার পয়েন্ট, পরপর পাতা খুলছে, ডেটা আসছে, বার ডায়াগ্রাম, আবার ইকোনমিক্সে ফিরে যাচ্ছে যেগুলো পড়েছেন। আমি বলেছিলাম গো স্লো। আমাকে প্রত্যেকটা লাইনে আমি কাগজ গিয়ে দোকানে গিয়ে, স্টেশনারি দোকানে গিয়ে রীতিমতো ডায়েরি ফাইরি কিনেছি। আই এম মেকিং নোটস অন দ্যাট। আই এম অ্যাওয়্যার কি হিস্ট্রি ইজ নট ইন মাই ফেভার। আমি সৌগতদাকে ফোন করেছি, আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন বলে জানি। আমি জানতে চাই যে অভিযোগটা উঠেছে এত বছর ধরে যে রাজ্যমন্ত্রীরা কিছু পারে না তো, বা কিছু করে না, হ্যাঁ, সেটা বিভিন্ন পূর্ণমন্ত্রীদের ক্ষেত্রে সেটা হয়েছে। সি, ইট ইজ অল ইন রিলেশন। আমার যে মন্ত্রী রয়েছেন তিনি প্রথম থেকেই সকাল 8টা থেকে আমাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়েছেন, যেটা আমার পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে আমার কাজ নয়, তাও উনি আমার সঙ্গে রাখছেন, বলছেন আমার অ্যাসিস্ট্যান্ট, হি ইজ গোইং টু ডু দিস অন মাই বিহাফ। তো ইটস আ গ্রেট অ্যাটমসফিয়ার। আর সুব্রত দা বলেছেন হাফ মন্ত্রী, আরে হাফ মন্ত্রী ফার্স্ট ক্লাস কথা, উনি ওটা হাফ হার্টেডলি বলেছেন, বিকজ ফুল হার্টেডলি ওটা বলেন, হার্ট থেকে বলেননি। আর ডিমও যদি বলেন, ইফ ইউ কল মি আ এগ, হাফ বয়েল খেতে খুব ভালো লাগে, ইউ ক্যানট হ্যাভ দ্য ফুল ওয়ান। তো হাফ দিয়ে শুরু হোক না, ক্ষতি কি আছে? তো কাজটা একটু বুঝে নিলে আমাদের প্রধানমন্ত্রীজি তো একটা নতুন কালচার আনতে চাইছেন। আরবান ডেভেলপমেন্ট, হাউজিং, পভার্টি এলিভেশন, আরবান পভার্টি এলিভেশন ইজ এ হিউজ ডিপার্টমেন্ট। আমার এরিয়াগুলো যদি উনি চিহ্নিত যেভাবে করে দিচ্ছেন, আমি আশা করছি আই উইল বি এবল টু ডু সামথিং উইচ উইল প্রবাবলি চেঞ্জ দিস নোশন অ্যাবাউট প্রতিমন্ত্রী। বাট হ্যাভিং সেড দ্যাট, আই এম ভেরি মাচ অ্যাওয়্যার যে সেটা কতটা পারবো
সেটা কিন্তু ওই এন্ড অফ দ্য ডে তুমি পারবে কিনা যে প্রশ্নটা আমার লোকে করছে না, সেটা কিন্তু এন্ড অফ দ্য ডেতেই লুকিয়ে আছে। আই উইল পেশেন্টলি ওয়াক টুয়ার্ডস দ্যাট ডে। তুমি তো শেষের কথা বলছো, শুরুতে তুমি কি করলে? তুমি শপথ নিলে সাদা কুর্তা, তার ওপর মোদিজি স্টাইলে একটা নীল ওয়েস্টকোট। মার মেয়ে জোর করেছিল বলে নীল সাদা রংটা তৃণমূল এখনো অনেকে বলে যে আর্জেন্টিনার ফ্ল্যাগটাও নাকি তৃণমূলের কাছ থেকে নকল করা, অনেক তৃণমূলী নেতারা বলেন। নীল সাদাটাও তুমি হাইজ্যাক করে নিলে। আমি তারপরে আমাকে যখন আমার কাছে প্রায় প্রচুর SMS এটা নিয়ে এসছে, তো আমার একটা জিনিস ভালো লেগেছে শোভন, যে when I am going for a huge thing like that, আমার মা বলো বা আমার মেয়ে বলো, আমার বাবা বা ইভেন আমি কখনো কিন্তু ওই কালারটা আমার কিন্তু মাথাতেই আসেনি। Kalyani's Nature Pure Presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure Presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমি যখন মোদিজি আমার ক্যাম্পেনিং এসেছিলেন, মনে আছে আমি সবুজ রঙের শার্ট পরেছিলাম, সবাই চেঁচাচ্ছে সবুজ খোলো সবুজ খোলো। আমার কিরম মনে হলো, আমি কালার নিয়ে কখনো এভাবে ভাবিনি। আমি যখন মঞ্চের দিকে তাকালাম, আমি নিজেই তো মঞ্চটা বানিয়েছিলাম, পুরো যেটা বানানো হয়েছিল সেটাকে দুরিশাত করে আবার নতুন করে বানিয়েছিলাম যে মোদির জন্য আরো বেটার হতে হবে। দেখলাম যে অরেঞ্জ আর হোয়াইট রয়েছে, গ্রিনটা নেই। তখন আমি মাইকে বললাম যে দেখো, আমরা জাতীয় একটা নতুন ভারত গড়তে চাইছি, একটা কালার কিন্তু মিসিং, সেটা কি? তখন তাকাও সবাই, সব পুরো পাবলিক, অত যে 2,30,000 লোক হয়েছিল, বলছিল যে গ্রিন মিসিং। আমি বলছি গ্রিনটা মিসিং ছিল বলে আমি গ্রিনটা পরে এসেছি। সো লেটস গো বিয়ন্ড কালার্স অ্যান্ড ডেলিভার। পলিটিক্স তো থাকবে, মারামারিও থাকবে, প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা। আর অন্তত রংটা পশ্চিমবঙ্গের রাজনীতি মুক্ত হোক, মানে রঙের গায়ে যেভাবে মানে অ্যাজ আ মিনিস্টার সেটা যাই হাফ ফুল হাফ কাট যাই হোক না কেন, সেখানে যেন মানুষ না ভাবে যে এই লোকটা রং নিয়ে প্রথম থেকেই রাজনীতি করছে। এবং এটা কনসিয়াস ডিসিশন নয়, হলে হয়তো আমি ওটা হলেও যদি কেউ কনসিয়াসও করে দিত তাহলেও কিন্তু আমি ওটাই পড়তাম, বিকজ আমার মেয়ে কিনে দিয়েছে সাদা পাঞ্জাবিটা আর মা ব্লু জ্যাকেটটা পড়তে বলেছে। আই উড হ্যাভ নট চেঞ্জ দ্যাট। মেয়ের কি খবর? মেয়ে তো দেখলাম অনেক বড় হয়ে গেছে, তো মেয়ে কি বাপের রাস্তাতেই হাঁটবে? আর যদি হাঁটে কোন রাস্তা, মানে সেটা গানের রাস্তা নাকি রাজনীতির রাস্তা? দেখো, আমি এখনো ওই বাইফার্কেশনটা করতে চাই না। আমার কিছু কমিটমেন্টস আছে শোয়ের, সেটা আমি করব। আমি আশা করি যে যেহেতু আমার গান গাওয়া কাজটা নোবেল কাজ, মানে কি বলবো, অবভিয়াসলি দ্যাট ইজ মাই লাইভলিহুড, আই মেক মানি ফ্রম ইট, দিস নো কোয়েশ্চেন। বাট কিছু নর্মস আছে, কিছু নিয়ম আছে, কিছু প্রোটোকল আছে, সেটা আমাকে মেনটেন করতে। আমি কি গুটকা সিগারেটের শো আর করতে পারবো না, সেটা আমার নিয়মে নেই। আমি নিয়ম ভেঙে কিছু করবো না। বাট আমার প্রধানমন্ত্রী আমাকে পরিষ্কার বলেছেন যে ওটাই তোমার পরিচয়, ওটাই তোমার লোকের সঙ্গে ওটা তুমি ছাড়বে কেন? ইনফ্যাক্ট ওই মিটিংগুলোতেই আমায় গান গাইতে বলা হচ্ছে। ভেঙ্কাইয়া নাইডু সবাই জানে, আইএস অফিসারের কালকে যে মিটিংটা ছিল, চাটা আসতে একটু দেরি হচ্ছিল। বলো বাবুল বাবু দো তো গানা শোনা দিজিয়ে, आपका वो शर्मिला जी का बेटे का कौन सा गाना है, हम तुम गाইতে হলো আর দিলবার মেরে কব তক মুঝে, সব আইএস অফিসার কনফারেন্স রুমে গান গাইছে। সো আমি মনে করি যে মোবাইল রয়েছে, গানটা হচ্ছে আমার চার্জার। আমি যদি প্রপারলি মোবাইলটাকে চার্জ করি না, তাহলে দিনের শেষ অবধি লাইটটা জ্বলবে। আর যদি চার্জটা 60% করে বাড়ি থেকে বেরো সুমন, ফোন বন্ধ হয়ে যাবে। সো মাই লাইট ইজ গোইং টু শাইন অনলি ইফ আই চার্জ মাইসেলফ উইথ মিউজিক। আমি আশা করি কেউ খামোখা পিআইএল করে বা এইসব করে আমাকে পরেশান করবে না। আমাকে যদি আমার গানটা গাইতে দেয়, তাহলে তারা যেন, যারা হ্যাপি পারসন অলওয়েজ ডেলিভার্স বেটার। আই ওয়ান্ট টু বি হ্যাপি পারসন উইদিন দ্য নর্মস, উইদিন দ্য কনস্টিটিউশন। আর যতদিন রাজনীতিতে তুমি আসনি, আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল না, একটা দাঁতের পণ্যের, বাবুল বাবুল পয়সা উসুল। গানটা কিন্তু আমার গাওয়া, তো এই যে বাবুল একটা মানে কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ দিত, পয়সা উসুল, পলিটিশিয়ান বাবুল কি দেবে, মানে কিসে এই ট্যাক্স পেয়ারদের পয়সা উসুল হবে? আমার মন্ত্রী হিসেবে কি ডেলিভার করবে? দেখো, আমি প্রতিশ্রুতির ফানুস চাই না, সবাই বলে কিছু হয় না, তুমি আমার দুটো বলো যে এইটা আমি করব। আই উইল গিভ। আমি সেম ভোটে যখন বাবা রামদেবকে হঠাৎ বলেছিলাম যে अरे तुम तो मजेदार आदमी हो, नटखट लड़का है, आप नटखट वटखट नहीं, आप मुझे टिकट दीजिए, मैं आपको एक सीट दूंगा। क्या बात करता है? এটা যখন ফ্লাইটে যে আলোচনাটা হয়েছিল, মজা করেই তো হয়েছিল, হ্যাঁ একদম। আমি তো আর ডিসাইড করিনি যে বাবা রামদেবই আমার পাশে প্লেনে এসে বসবেন, হ্যাঁ, বাট আই বিলিভ ইন মিরাকলস এন্ড দে হ্যাপেন। তো পাশে বসেছিলেন, তারপরে যেরকম দেখছিলাম উনি ভোট নিয়ে কথা বলছিলেন, তো ওর সেক্রেটারি বললো গায়ক, तो तখন যেরকম বললাম যে বাবা आप हमको कपाल भाती सिखाइए, मैं आपको बंगाली का सेरा चीज सिखाऊंगा। बोलो वो क्या है? मैंने मैं आपको चড়ুই ভাতি শিখাऊंगा। ওটা কি? কারণ চড়ুই ভাতি মানে হচ্ছে পিকনিক, ওটা অন্য কোনো প্রদেশ কিন্তু করে না। আপনি আমায় কপাল ভাতি দিন, আমি আপনাকে চড়ুই ভাতি দিই। তারপরে কথোপকথন এইসব মজা হতে হতে क्या গানা গায়া এইসব করতে করতে ভোটের কথা এলো। আমি যে আপনি তো এত লিস্টে এত নাম লিখেছেন, আমার নামটাও লিখে নিন। বলে तुम तो पश्चिम बंगाल में क्या किसके लिए लड़ोगे? बीजेपी।
যে তখন যখন ওই এই যে গানের যে ব্যাপারটা মানে ধরো হয়েছিল, গানের যে ব্যাপারটা, আমি তো ক্যাম্পেনিং যে করেছি পুরো সময়টা তো আমাকে গান গাইতেই হয়েছে, যেখানেই গেছি সবাই বলেছে আগে একটা গান গাও তারপরে ভোটের কথা বলো। তো ওয়াই উইল আই সাডেনলি ডিভিয়েট ফ্রম দ্যাট? আই ওয়ান্ট টু রিমেন আ হ্যাপি পারসন অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাজ আ মন্ত্রী, তখন আমি বাবা রামদেবকে বলেছিলাম যে আমি কিচ্ছু করতে পারবো না, ইউ গিভ মি দ্য সাপোর্ট, আই উইল বি আ গুড ক্যান্ডিডেট। টুডে আই ক্যান অনলি টেল ইউ ওয়ান থিং, দ্যাট আই উইল বি আ গুড অনেস্ট, অনেস্ট ইন দ্য সেন্স, দেখো অনেস্টি নিয়ে ক্লেম করাটাই সবচেয়ে বড় ডিসঅনেস্ট, এটা আমি মনে করি। আমি ওটা কিছু ক্লেম করবো না, বাট আই উইল গিভ ইন মাই ভেরি বেস্ট, বিকজ গান থেকে যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা আমি রাজনীতির ময়দানে খোয়াতে চাই না। দ্যাটস মাই সিঙ্গেল লাইন। তোমার একটা গায়ক বাবুলের দায়িত্ব, আসানসোলের সাংসদের দায়িত্ব, প্লাস একজন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব, মানে তিনটে আলাদাভাবে একটা ফুল টাইম জব সামলাতে পারবে? হোক না, আর যেখানে বিজেপি এইরকম একটা চ্যালেঞ্জের মানে টার্গেট 2016 হিসেবে এগোচ্ছে। থাক না, চ্যালেঞ্জটাকে বোঝা ভাবলে, বার্ডেন ভাবলে ওটাই তোমাকে চেপে ধরে। আর যদি তুমি চ্যালেঞ্জটা বা আমার দারুণ লাগছে এই যে আমি নেমেছি কলকাতাতে, রাস্তাঘাটে কাঁচ তো কালো করা যায় না, অবভিয়াসলি লোকে এখান ওখান থেকে সবাই দৌড়ে আসছে যখন ইয়েতে নামছি, আই এম এনজয়িং ইট, দ্যাট ইজ অল আই ওয়ান্টেড। এই রাস্তাতে আমি 32, 12, 5 নম্বর 6 নম্বরে ঝুলে ঝুলে যেতাম, হেঁটে যেতাম, বিকজ বাসে জায়গা পেতাম। ইটস আ গুড থিং। তো এক্সপেকটেশনটা তো ভালো, ইটস ব্লিস, ইটস ব্লেসিং ফ্রম গড, ওয়াই শুড আই টেক ইট অ্যাজ আ বার্ডেন? নাম্বার ওয়ান। সেকেন্ডলি, একটা কোনো রেসপন্সিবিলিটি বাড়লে তার আগে রেসপন্সিবিলিটিটা কমে যায়। বাট তুমি তো ইউর আ ফাদার, তো তোমার কটা, দুটো, ইউ গট টুইন্স, তো সবাইকার তো টুইন্স হয় না, প্রথমে একটা হয়, তারপরে দুটো হয়, তারপরে হয়তো তিনটে হয় কিছু। তো যদি ছেলে মেয়ে বাড়ে তাহলে কি আগেগুলোর থেকে ভালোবাসা কমে যায়? তোমার ভালোবাসার যে ক্ষমতাটা, সেই ইউ হ্যাভ টু, ওই ক্যাপাবিলিটিটাকে বাড়াতে হয়, ইউ হ্যাভ টু মেক ইউর হার্ট বিগার। সো আমি ফিলোসফিক্যালি দেখলে আমি এটাই বলবো, কমছে, কাজের সময় বাড়ছে, কমছে, বাট কোয়ান্টিটি ইজ বেটার দেন কোয়ালিটি। সো 8 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠে খালি বসে হাম টুডল করার চাইতে আমার 9টার সময় উঠে আমি পুরো জিনিসটাকে নতুন করে সাজাতে চাইছি। একটু সকালে দৌড়ানোর ইচ্ছা আছে, একটু এক্সারসাইজগুলো শুরু করার ইচ্ছা আছে। ইটস আ সেট লাইফ। তো আই এম thoroughly enjoying it, and trust me, as responsibility increases, I will try to make my shoulders broader. পারবো কি না পারবো, that will only be answered in the report card. অনেকে বলছেন আরেকটাও শুরু হয়ে গেল, সেটা হচ্ছে বাবুল সুপ্রিয় বনাম রাহুল সিনহার ঠান্ডা লড়াই। আমার সত্যি এটা সম্বন্ধে কোনো কমেন্ট নেই। আমি নিজে থেকে রাহুলদাকে ফোন করে বলেছি যে মন্ত্রী হচ্ছেন, উনি খুব খুশি হয়েছেন বলেছেন। আর দেখো, এই ধরনের একটু গসিপ না থাকলে রাজনীতি চলবে কি করে? কাজেই সবাই রাহুলদাকেও বলছে, আমাকেও বলছে, আমার প্রত্যেকটা SMS যেগুলো মোবাইলে আসছে, মোবাইলটা তো কারোর কাছে রয়েছে, সে আমার আগে পড়ে নিচ্ছে। বিজেপির এই রাজ্যে বঙ্গ বিজেপির মুখ কে? এই প্রশ্নে তো একটা থাকবে, একাধিক মুখ আসছে, কখনো বাবুলের নাম শোনা যাচ্ছে, কখনো সৌরভ গাঙ্গুলি, কখনো রাহুল সিনহা। হোক না, ভালোই তো, যত ডিসকাশন হবে। সি, ইটস গুড ফর ইউ সুমন, ডোন্ট কমপ্লেন। আমাদের টেড টার্নার বলেছিলেন, দ্য জব অফ আ ভেরি গুড নিউজ চ্যানেল ইজ টু মেক নিউজ আউট অফ নাথিং। হ্যাঁ, তো উইল ফলো দ্য বেসিক্স। দ্য মোর সাচ নিউজ ফ্লোট ইন দি এয়ার, নাথিং না সামথিং। না, আমি এটাই বলবো যে এই সম্বন্ধে কমেন্ট করার না কোনো দরকার নেই, ট্রাস্ট মি, বিকজ এই ধরনের ক্যালকুলেশন এটা আমাদের রাজনীতির একটা অঙ্গ। তো এটা একটা আমাদের, আই ওয়ান্ট টু পুট দ্য স্পেড অ্যাজ আ স্পেড, এটা আমাদের রাজনীতির একটা অঙ্গ। আমি মন্ত্রী হলে আমার দলেরই বহু লোক খুশি হবে না, এটা আজকে বিজেপির ক্ষেত্রে বলা হচ্ছে, আজ থেকে 50 বছর আগে জওহরলাল নেহরুর সময় বলা হয়েছিল। হোয়াট ইজ দ্য চেঞ্জ? গ্রিক এবং রোমান সাম্রাজ্য একই জিনিস, সিম্পল ব্যাপার। তো এটা এখনো তো বলা হবে। তো আই এম টেকিং ইট উইথ আ স্মাইল, আই এম শিওর রাহুল দা ইজ টেকিং ইট উইথ আ স্মাইল। উই হ্যাভ আ job to do, we have a job in hand, right. As long as we have a bigger goal. Yes, let's look into the bigger picture, and let's try to do something that has not happened for Paschim Banga before. God, cleanliness is next to godliness, তাই তো বলে। আমি একটু উল্টো করে বলছি যে godliness is next to cleanliness. আমরা যদি একটু ক্লিন করতে পারি সবকিছু, তাহলে আমার মনে হয় ভগবান বোধহয় এমনিতেই আমাদের সঙ্গে থাকবেন। একটু উল্টো করে দেখি না, cleanliness is next to godliness না বলে godliness is next to cleanliness. Let's be so. থ্যাংক ইউ বাবুল। আমার সব থেকে ভালো লেগেছে বাঙালির প্রায় ভুলে যাওয়া, ভুলতে বসা একটা শব্দ আমাদের এই আড্ডায় তুমি তুলে আনলে, সেটা হচ্ছে চড়ুই ভাতি। পিকনিক শব্দটা এমনভাবে বাঙালির মজ্জায় ঢুকেছে যে এত মিষ্টি একটা চড়ুই ভাতি শব্দকে আমরা ওই চড়াই পাখির মতো শহরে যেরকম দেখা যায় না, শব্দটাও ওরকম উড়ে পালিয়ে গেছে। Let's have a nice picnic. Let's all enjoy, because good things are lying in front of you. থ্যাংক ইউ বাবুল, অনেক অনেক অভিনন্দন তোমার। Thank you. আমাদের ঘণ্টাখানেকের এই সফরের ঠিক অর্ধেকে জায়গায় আমরা পৌঁছেছি, বাকি অর্ধেকে রয়েছে আরও বড় বিতর্ক।
সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতির পর। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। এই পর্বের শুরুতে আপনাদের সামনে দুটো ছবি রাখবো। একটা ছবিতে মাঝখানে সোনিয়া গান্ধী, এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য পাশে প্রকাশ কারাট। কি বলছেন? অসম্ভব? একেবারেই নয়। সম্ভবত এই ছবিটাই গোটা দেশ দেখতে চলেছে আগামী 17 তারিখ উপলক্ষ জওহরলাল নেহেরুর 125 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে। দ্বিতীয় ছবিটা কীরকম? দ্বিতীয় ছবিটা মাঝখানে ধরা যাক অধীর চৌধুরী, তার এক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য পাশে বুদ্ধদেব ভট্টাচার্য। কি বলছেন? আগেরটা সম্ভব হলেও এটা অসম্ভব? কে জানে, রাজনীতি তো সম্ভাবনার শিল্প। ইংরেজি প্রবাদ আছে যে রাজনীতিতে বিচিত্র শয্যাসঙ্গী জুটে যায়। সত্যি কি ব্যাপারটা এইরকম হতে পারে? হলে কোন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে? তাই নিয়েই আমাদের বিতর্কের এই পর্ব। আমাদের আজকের প্রশ্ন, সোনিয়ার ডাকে এক মঞ্চে কারাট মমতা, মেলাবেন মোদি মেলাবেন? বিতর্কের জন্য আমার এক পাশে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন নরেন চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লক নেতা, আছেন অধ্যাপক বিজন সরকার এবং কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। কিন্তু তার আগে যে সম্ভাবনার ছবিটা অন্তত দিল্লিতে আগামী 17 তারিখ এবং 18 তারিখ আমাদের সামনে উঠে এসেছে, দেখাবো। রাজ্যে বিজেপির উত্থান রুখতে কি কাছাকাছি আসতে পারে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম? কারণ একদিকে যেমন বিজেপির উত্থানে চাপে তৃণমূল, অন্যদিকে বিজেপির ভোট শতাংশ বৃদ্ধিতে কপালে ভাঁজ বাম ও কংগ্রেসের। ममता बनर्जी या टीएमसी या कम्युनिस्ट पार्टी एक साथ आए और कांग्रेस भी आएगी तो मुझे कोई अजूबा नहीं रहेगा, क्योंकि इन लोगों के अस्तित्व को भारतीय जनता पार्टी ने खत्म कर दिया है। রাজনৈতিক মহলে তিনটি সম্ভাবনার কথা ঘুরপাক খাচ্ছে। দেশে কংগ্রেসের প্রধান শত্রু বিজেপি, রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এই পরিস্থিতিতে শত্রুর শত্রু আমার বন্ধু এই তত্ত্ব মেনে ফের সোনিয়া গান্ধীর সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে খবর, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের পথে হাঁটতে চায় না, বরং তারা সিপিএমের সঙ্গে হাত মেলানোর পক্ষপাতী। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ এই রাস্তায় হাঁটার পক্ষে বলে সূত্রের খবর। উনিশশো সালে কেন্দ্রে সরকার গঠনের সময় ভিপি সিংহের দুই সহযোগী ছিল বাম ও বিজেপি। 1988 সালে শহীদ মিনারে জনমোর্চার সভায় জ্যোতি বসু ও অটল বিহারী বাজপেয়ীর যৌথ উপস্থিতি আজও ঐতিহাসিক। রাজনীতির দুনিয়ায় দীর্ঘদিনের দুই শত্রু বিজেপি এবং সিপিএম যদি পরিস্থিতির ডাকে সাড়া দিয়ে একসঙ্গে আসতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে মোদির রথ রুখতে কংগ্রেস, তৃণমূল ও বামেদের একজোট হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে কটাক্ষের সুরে অনেকেই বলছেন, এরকমটা হলে এই মহামিলনের কৃতিত্বের দাবিদার অবশ্যই একজন হবেন, তিনি নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। জয়প্রকাশ দা, আপনাদের বিরুদ্ধে জোট হলে আপনাদের এই যে মোদির রথ জয়যাত্রা, এটা তো থমকে যায়। আমরা বিহারে কি দেখলাম? লালু নীতিশ একজোট হলেন, 20 বছর যারা পরস্পরের মুখ দেখেননি, সঙ্গে কংগ্রেস, এবং সেখানে 10টার মধ্যে 6টা তারা পেয়ে গেলেন। অর্থাৎ এই জয়যাত্রা বিজেপি বিরোধী জোট করে রুখে দেওয়া সম্ভব, এবং সেই প্রক্রিয়া শুধু এই রাজ্যে নয়, গোটা দেশেই শুরু হয়ে গেছে। আপনি জানবেন নিশ্চয়ই, 2-3 দিনের মধ্যে মুলায়ম সিংহের বাড়িতে মুলায়ম সিংহ, লালু প্রসাদ যাদব, নীতিশ, দেবে গৌড়া, ওমপ্রকাশ চৌতালার দল, তাদের বৈঠক হয়েছে। উদ্দেশ্য একটাই, বিজেপিকে আটকানো, নরেন্দ্র মোদীকে আটকানো। কি নাম হবে সুমন সেটার? ফেডারাল ফ্রন্ট, না থার্ড ফ্রন্ট, না চাঁদের ফ্রন্ট, না মঙ্গলের ফ্রন্ট? নাম হলো বিজেপির। এই তো আমাদের কথাটা হচ্ছে এই নীতিহীন রাজনীতির। আজকে দেখুন, যেটা আপনি এক্ষুনি দেখালেন, যে সময় ভিপি সিং এর সঙ্গে বাজপেয়ী এবং আর এক পাশে জ্যোতি বসু মিলে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছিল, সেই নীতিহীন জোট বেশি দিন টেকেনি, 1.5 বছর। ঠিক আছে, 1.5 বছর। কিন্তু ঘটনাটা হচ্ছে, আজকে মোদির বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে আমি কিন্তু এই রাজ্যে নিয়ে আসতে চাইছি। আজকে রাজ্যের আলোচনা, রাজ্যের মানুষ শুনছে। এই রাজ্যে যে নতুন একটা সমীকরণ হতে চলেছে,
সেটা নিয়ে সাধারণ মানুষের কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই মনের মধ্যে। তারা বুঝতেই পেরেছে যে বিজেপি 2016-এ আসছে ক্ষমতা নিতে, এবং সেটাকে আটকাতে গেলে যারা যারা স্টেক হোল্ডার, আজকাল এই কথাটা খুব উঠেছে যে রাজনীতিতে কারা স্টেক হোল্ডার, তার মধ্যে না সম্ভাবনা তো তিনটে, হয় আপনার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, সম্ভাবনা বাম এবং কংগ্রেস, অথবা তিনটে দল একসঙ্গে। একদম ঠিক বলেছেন। সেখানটাতে আপনি তৃতীয় সম্ভাবনা যেটা বললেন সেটা হওয়াটা আমার মনে হচ্ছে সব থেকে বড় সম্ভাবনা, যে সেখানে মমতার দুপাশে যে সিপিএম এবং কংগ্রেস এসে হাত ধরবেন, সেই নিয়ে কিন্তু সম্ভাবনাটা একদম তৃতীয় জায়গায় রাখবেন না, সেটা প্রথম জায়গায় রাখবেন। কারণ প্রত্যেকে চাইবে তখন ক্ষমতা এমন একটা সিমেন্টিং ফ্যাক্টর, এই ক্ষমতার জন্যে সিপিএম এর অবস্থা খুব খারাপ, দীর্ঘদিন এই যে 3 বছর ক্ষমতায় নেই, সিপিএম এর অবস্থা কি দেখছেন আপনি বলছেন সরে যাওয়ার মতো, এবং মমতাকে ঘিরে তারা তখন নিজেদের লাজ লজ্জা নীতি বিসর্জন দিয়ে কাছে আসবে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। একটাই কথা আপনাকে মনে রাখতে হবে, ফিশ ফ্রাই রাজনীতিও যেরকম চলবে, এখানে অধীর বাবুর চিৎকার, এখানে চিৎকার, দিল্লিতে গিয়ে সোনিয়াজিকে বলা যে একটা বোঝাপড়া হয়ে গেলেই ভালো, এই জিনিসটা চলছে। আমি বিজন বাবুর কাছে আসবো। বিজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার একটা অংশ নিয়ে কারুর কোনো সংশয় নেই, অন্য অংশ দিয়ে নানা বিরোধীরা প্রশ্ন তোলেন, কি সেটা অংশ? এবং আপনার মনে থাকবে যে একটা সময় তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক নীতি কি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি কি, পররাষ্ট্রনীতি কি, এইগুলো নিয়ে সংশয় ছিল। যেটা সংশয় ছিল না সেটা হচ্ছে সিপিএম বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, যেটা নিয়ে কোনোদিন কেউ সংশয় প্রকাশ করেননি। আজকে এমন কি হলো, মানে সে বিজেপি কত বড় জুজু যে সেই জায়গা থেকেও সরতে হচ্ছে। মানে আমি বলছি, এই তো তৃণমূল কংগ্রেস দলটার চরিত্র বদল, প্রায় নাম বদলের মতো ব্যাপার। এটা একটা সম্ভাবনার কথা বলছে, এত আগে কিছু বলা অত্যন্ত কঠিন ব্যাপার, আর সেই রাজনৈতিক প্রেডিকশনের দৃষ্টতা আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসুরা যখন ফিশ ফ্রাই কফি খেতে গেলেন, একদম পরিষ্কার করে তাদের সতর্ক করে দিলেন যে আপনাদের সমর্থক কমছে কেন। একটা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্যতা, না 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 ওটা না, কফি ফিশ ফ্রাই নিশ্চয়ই খেতে পারেন, অবশ্যই। নবান্ন ফিশ ফ্রাই নাকি আপনাদের অফিসগুলো খুলুন, এইটা আমি বলছি যে অফিস খুলুন, আপনারা কমছেন কেন, এ তো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলকে সতর্ক করে বলার চেষ্টা হচ্ছে যে মোদির রথ থামানোর কথা। আমি বলবো সাম্প্রদায়িক শক্তিকে থামানোর দরকার। সেটা হতে পারে, নাও হতে পারে। একটা 125তম জন্মদিনকে কেন্দ্র করে ইনভাইটেড তালিকায় যাদের নাম রয়েছে সেটাকে দিয়ে একটা প্রেডিকশন করার চেষ্টা করা হচ্ছে, সেটা ভবিষ্যতে নাও হতে পারে। কিন্তু যদি তো রাজনীতির হচ্ছে জানবেন সম্ভাবনার শিল্প, একদম ইহাও হতে পারে উহাও হতে পারে, এটা কিছুই অসম্ভব নয় একদম। কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গিয়ে যদি এই ধরনের সম্ভাবনা তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা কিংবা কংগ্রেস এক জায়গায় আসে এবং সাম্প্রদায়িক শক্তির পরিপ্রেক্ষিতে যদি এই হানাহানি বন্ধ হয়, সুস্থ সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় সাধারণ মানুষ স্বাগত জানাবে। ইতিহাস থেকে দুটো প্রশ্ন করি। একটা হচ্ছে ধরুন ৭৭ সালে ইন্দিরা গান্ধীকে রুখতে হবে, এর থেকে অশুভ শক্তি ভারতবর্ষে নেই। কারা কারা? একদিকে বাম থেকে জনসংঘ, অন্যদিকে লোকদল থেকে পুরনো কংগ্রেস, সবাই এক হয়ে গেলেন। কত বছর স্থায়ী হয়েছিল? 2 বছর। একটু আগে যে কথাটা বলছিলেন 88 সালে রাজীব গান্ধীকে আটকাতে হবে, রাজীব বিরোধী ফ্রন্ট, একদিকে বামেরা, বিজেপি সবাই চলে এলেন, 1.5 বছর স্থায়ী হয়েছিল ভিপিকে নিয়ে, ভিপিকে মুখ করে। আমি বলছি যে সরকারের স্থায়িত্ব একটা আলাদা প্রশ্ন। মতাদর্শগত জায়গা না থাকলে শুধু একটা শক্তিকে রুখতে হবে, ভারতীয় রাজনীতিতে তার স্থায়িত্ব কতটুকু? বুদবুদের মতো। এইবার যদি রাজ্যের পরিপ্রেক্ষিতে আপনি আসেন, একটা উদাহরণই দিলেন একটু আগে, যে বিজেপির বিরুদ্ধে যে দল বিহারে যেটা হয়েছে সেখানে সাকসেসফুল, এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে হতে পারে, নাও হতে পারে। যদি হয় এবং আগামী দিনে অন্যান্য রাজ্যে অস্বস্তি হবে না? এত সিপিএম, এত সুশান্ত ঘোষ, এত বুদ্ধদেব ভট্টাচার্য হলো না কেন? রক্তমাখা মুখ দেখে ক্ষমতায় এসে তারপরে আবার 5 বছরের মধ্যে তাদের সঙ্গে, আমি বলছি রাজ্যের পরিপ্রেক্ষিতে যদি নাও হয়, রাজ্যের পরিপ্রেক্ষিতে নাও হয়, কেন্দ্রীয় সরকারের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার যেভাবে মানে দিল্লিতে দোস্তি আর কলকাতায়, আপনি কেন্দ্রীয় মন্ত্রীদের দেখুন, মাত্র 5 মাসে 13 কোটি একজন মন্ত্রীর আয় দেখিয়েছিলেন, 5 মাস পরে তিনি দেখাচ্ছেন 19 কোটি।
সেই সরকারের মন্ত্রীদের অবস্থা, তার প্রধানমন্ত্রীর কাছে তিনি তার রায় পেশ করছেন, কোথায় সেখান থেকে বোঝা যায় যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলেন, যে কংগ্রেসকে দুর্নীতির দায়ে করতে গেছিলেন, তারা কিন্তু এই জায়গায় পৌঁছে যাচ্ছে। আর রাজনীতিতে অচ্ছুত বলে কিছু হয় না। আজকে বিজেপি যে কথা বলতে চাইছে, রাজনীতিতে তারাই বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন ব্রিগেডের সভায়, রাজনীতিতে অচ্ছুত বলে মমতা দেবীও ছিলেন, অচ্ছুত বলে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, যদি সাম্প্রদায়িক শক্তি যেভাবে পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিচ্ছে এবং বিজেপি যেভাবে আগ্রাসী মনোভাব যেভাবে নিচ্ছে, সেটাকে রোখা প্রয়োজন। এবং বিজেপির জন্য সাম্প্রতিককালে পশ্চিম বাংলার মানুষ দেখছে বিজেপির এই আগ্রাসী মনোভাব সারা রাজ্যে সংখ্যালঘুরা দলে দলে বিজেপিতে যাচ্ছে। সেটা কি সাম্প্রদায়িক শক্তির উৎস? আমি নরেন্দ্র কাছে যাব। দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় দলে দলে বিজেপিতে যাচ্ছে, সেটা কি সাম্প্রদায়িকতার চিহ্ন না সাম্প্রদায়িকতার চিহ্ন? একদল মুসলমানের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে তৃণমূল, আর একদল মুসলমানের গ্রাম পুড়িয়ে দেওয়ার জন্য। এটা সবাই জানে, সবাই দেখেছে। আপনারা আগে নিজেদের আত্মশুদ্ধি করুন। বিজন বাবুকে বিশেষ করে ধন্যবাদ দুর্নীতির কথাটা বলার জন্য। নরেন্দা, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা, অনেকে বলছেন সব থেকে বিপজ্জনক পাঠ হচ্ছে সারদা, যে সারদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম আপনারাই বিরোধীদের দিক থেকেই বারবার শোনা যায়। সেই সময় তৃণমূল কংগ্রেসের বিজেপিকে রোখার ক্ষেত্রেও হাত ধরাটা কতটা রাজনৈতিকভাবে প্রাজ্ঞ সিদ্ধান্ত? রাজনৈতিক কোনো সিদ্ধান্ত এখানে এখনো পর্যন্ত হয়নি বা হওয়ার সম্ভাবনাও নেই। সম্ভাবনা নেই, আপনি সম্ভাবনাও নেই। কারণ হচ্ছে, আপনাকে বলি, এটা নেহরু জন্মজয়ন্তী উপলক্ষে কংগ্রেসের একটা অনুষ্ঠান না, এটা অর্গানাইজ করছে, তারা সব পার্টিকেই ডেকেছে। বিজেপিকে কেন ডাকেনি জানি না, বিজেপিকে বাদ দিয়ে আমি কেন ডাকেনি জানি না, কারণ হতে পারে এটা বিজেপিও যখন সর্দার বল্লভভাই প্যাটেলের অনুষ্ঠান করেছিল তখন কংগ্রেসকে তারাও ডাকে। কংগ্রেস তো আজকে অপোজিশনের মেইন পার্টি, বিজেপি সরকারের উচিত ছিল বল্লভভাই প্যাটেলের অনুষ্ঠানে কংগ্রেসকে ডাকা। আপনি বলবেন ডাকেনি, এখন সেই কারণে হয়তো ডাকিনি। এই সভার আয়োজনটা বা আমন্ত্রণটা দেখে একটা রাজনৈতিক সমীকরণ করা যাবে না। এক, দুই, পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই তৃণমূলের সঙ্গে বামপন্থীদের ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা আগামী দিনে কেউ দেখতে পাচ্ছে বলে মনে হয় না। তার কারণ, পশ্চিমবঙ্গে যতই আমাদের রাজ্যের বিভিন্ন মহল থেকে চিৎকার করা হোক বিজেপি এখানে দ্বিতীয় শক্তি হিসেবে বা প্রধান শক্তি হিসেবে উঠে আসছে, আমি এখনো বলি পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বামপন্থীদের মধ্যেই মূলত যে রাজনৈতিক দ্বন্দ্বটা, আমি একটা ছোট্ট প্রশ্ন এবং রাজনৈতিক নির্বাচনের যে এটা, সেটা এর মধ্যে সীমাবদ্ধ। ফাইন, আমার দুটো প্রশ্ন। এক হচ্ছে, তাহলে জোটটা বা সমঝোতাটা কংগ্রেসের সঙ্গে হতে পারে কিনা, এবং দুই হচ্ছে, মার্জনা করবেন, কোন মহল কেন বলছেন বুদ্ধদেব ভট্টাচার্যের এই অক্টোবর মাসের যে বক্তৃতা, তাতেও তো তিনি বললেন পুরোটাই বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা শব্দও বলেননি। আমি আবারও আপনাকে বলি, যে বক্তৃতায় বললেন যে রামেদের জমি বামেদের জমি রামেরা কোনোদিন পাবে না। আমি এই কারণে কথা প্রশ্নটা উঠেছে, ইদানিংকালে একটা প্রচার হচ্ছে পশ্চিমবঙ্গে যে বামপন্থীদের জমিটা বিজেপি দখল করার চেষ্টা করছে। আমি ফিজিক্যালি কয়েকটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে কথাটা বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে তলার দিকে বামপন্থী কর্মীরা দলে দলে গ্রামে গ্রামে একবারে সব বিজেপি হয়ে গেছে। বাস্তবতাটা তা নয়, এটা মানে তলায় নেবে, ডাউন স্ট্রিমে নেবে, আমার যে অভিজ্ঞতা হয়েছে। এক, আর দুই, আমি এক কথা এখনো বলি যে কোনো একজন রাজনৈতিক নেতা বা ব্যক্তি তার একটি মতামত, একটি সিদ্ধান্ত সামগ্রিক বাম রাজনীতির পক্ষে পরিপূর্ণতা পায় না। এটা অনেক ঘটনাতে তার উদাহরণ আছে। অনেকে বলছেন এখন বামপন্থীদের সঙ্গে আর কংগ্রেসের অ্যালায়েন্স হওয়ার কথা, অনেকে বলছেন। আমি বলছি কংগ্রেসের দিক থেকেও কেউ বলছেন, বামপন্থীদের দিক থেকেও বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোন অবস্থাতেই আজ পর্যন্ত আফটার ইন্ডিপেন্ডেন্ট ইউপিএ 1 গভর্নমেন্ট, সরাসরি বলছি, ইউপিএ 1 গভর্নমেন্টে বাইরে থেকে 61টা এমপি নিয়ে সমর্থন করা কমন মিনিমাম প্রোগ্রাম ছাড়া কংগ্রেসের সঙ্গে আপনার ভোট অ্যালায়েন্সে পশ্চিমবঙ্গের রাজনীতি বা জাতীয় রাজনীতি এখন পর্যন্ত দেখা যায়নি। দুই, বলছি আমি যে এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে বিজেপিকে এবং বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব তাকে প্রতিহত করার জন্য
গ্রেটার লেফট ইউনিটি আজকের দিনে অপরিহার্য। এটা বামপন্থীরা ঠেকে শিখেছে। আচ্ছা, এটা বামপন্থীরা, হ্যাঁ, কিন্তু সেখানে কংগ্রেস এবং তৃণমূল, আমি দ্রুত একবার দেখে নেব সম্ভাবনা শিল্পের কথা বলছি। তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীদের কাছে আসার সম্ভাবনা নিয়ে কে কি বলছেন? পশ্চিমবঙ্গে মোদীকে আটকাতে কংগ্রেস তৃণমূল সিপিএম এর হাত মেলানোর সম্ভাবনা ঘিরে জোর জল্পনা শুরু হলেও অনেকেরই প্রশ্ন, এমনটা কি করে সম্ভব? লোকসভা নির্বাচনের সময়ও তো সিপিএম কে তুলোধনা করেছেন মমতা। সিপিএম, কংগ্রেস, বিজেপি ভুলে যাবেন না, প্রতিটা নির্বাচনে লক্ষ্য রেখেছেন কংগ্রেসের হাত চলে যায় সিপিএম এর সাথ, আর বিজেপির পদ্য আর কংগ্রেসের গদ্য। কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা। লাখ সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না, ৬৬ বছর ক্ষমতায় থেকে নির্বাচনের সময় খাদ্য সংকট মিটে গেল। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও ব্যঙ্গ করতেও ছাড়েননি তৃণমূল নেত্রী। We have just quietly, goody. Yes, we had the problem. So let us discuss sometime like this. এত সবের পরও কি অবস্থান বদলাতে পারেন মমতা? প্রশ্নের উত্তরে পর্যবেক্ষকদের একাংশ উদাহরণ হিসেবে টানছেন রাষ্ট্রপতি নির্বাচনের কথা, যেখানে প্রথম থেকে প্রণব মুখোপাধ্যায়ের কড়া বিরোধিতা করেছিলেন মমতা। কিন্তু পরে চাপে পড়ে সেই মমতাই অবস্থান পাল্টেছিলেন। মনে করি এখানে ভোট না দিয়ে ভোট নষ্ট করাটা ঠিক নয়, তাই আমরা প্রণব মুখার্জিকে ভোট দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কংগ্রেসের সঙ্গে ফের জোটের সম্ভাবনা না হয় মানা গেল, কিন্তু তাই বলে সিপিএম? পর্যবেক্ষকদের একাংশ বলছেন ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে তো একসময় এই মমতাই প্রয়োজনে আলিমুদ্দিনে যাওয়ার কথাও বলেছিলেন। বিমান বোসকে বলুন না, কথা বলতে চান, আমি কথা বলতে রাজি। আমি ওদের মতো নই, আমি কথা বলতে রাজি। যদি মনে করেন যে আমাকে তাদের আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে গিয়ে কথা বললেও তারাও সিদ্ধান্ত নেবে, আমি তাতেও যেতে রাজি আছি, আমার কোনো ইগো নেই। নবান্নে ফিশ ফ্রাই সহযোগী বিমান বসুদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক তো একেবারে টাটকা, তাই ভবিষ্যতে এরকম কোনো বৈঠকেই মুখরোচক সহযোগে কোনো মুখরোচক সংবাদ উঠে আসবে না, এমন গ্যারান্টি কেই বা দিতে পারে? কটাক্ষের সুরে কেউ কেউ এমনটাও বলছেন, নীতির দিক দিয়ে কারাটে হচ্ছে মমতার যোগ্য জুড়িদার আর কেউ হতে পারে না। এফডিআই থেকে এসইজেড, জমি অধিগ্রহণ আইন থেকে শিল্প সম্পর্কে ধারণা, সিপিএম এর সঙ্গে মমতার নীতির কোনো পার্থক্য নেই। বুদ্ধদেব ভট্টাচার্য পুঁজি টানতে গিয়ে হাত পড়িয়েছিলেন, মমতা সে রাস্তাতেও হাঁটেন না। কারাটের আদর্শ ছাত্রী। অমিল একটা দিকেই, সিপিএম সর্বদা বিদেশ নীতি নিয়ে বেশি চিন্তিত, আর তৃণমূলের কেউ ওদিকটা নিয়ে বেশি সময়ই নষ্ট করেন না, অন্তত প্রকাশ্যে। তবে জোটের ক্ষেত্রে মনে হয় না এই অমিলটা বাধা হয়ে দাঁড়াবে। কটাক্ষের সুরে এমনটাও বলছেন অনেকে। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, কংগ্রেসের মধ্যে তো খুব স্পষ্ট দুটো মত। একটা মত বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেহেতু কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম, সেখানে যাওয়াটা একেবারে খুব স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত। আরেকটা মত আব্দুল মান্নানরা বলছেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাত ধরা আত্মহত্যার শামিল। শেষ পর্যন্ত কোনটা গৃহীত হবে? দেখুন, দু তিনটে জিনিস আমি খুব রাজনীতি করতে এসে আমার খুব মনে হয়। প্রথমেই আপনি আলোচনা করেছেন যে পলিটিক্স আর্ট অফ পসিবিলিটিজ, তো এটা যদি গুরুত্বপূর্ণ হয়, ধরুন আপনার চ্যানেলে ব্যক্তি ছাড়া তো রাজনীতি হয় না। আমি একটি দলকে প্রতিনিধিত্ব করছি, পরের দিন দেখা গেলাম আরেকটি দলকে প্রতিনিধিত্ব করছি। এটা যদি ব্যক্তি মানুষের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে রাজনীতির এক একটা রাজনৈতিক দল, পার্টি, যাই কিছু হয়, এখানে যদি কোনো কারণে, ভগবান করুক বা আল্লাহ করুক না লাগুক, যদি কোনো কারণে আগুন লাগে, তাহলে এইবার মানুষ কি করবে? বড় বড় ভালো যন্ত্রগুলোকে বাঁচাবার প্রথম চেষ্টা করবে, না মানুষগুলোকে বাঁচাবার চেষ্টা করবে? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে অন্য সব কিছু কথা বাদ দিলাম, যেগুলো জীবনদায়ী ওষুধ তার দাম বেড়ে যায়, যখন আমরা প্রেশারের ওষুধ মানুষ যেটা প্রত্যেক দিন খায়, সেই জায়গায় যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ হয় না সরকারের পক্ষ থেকে। বিজেপিকে রোখার কংগ্রেসের প্রয়োজনীয়তা নিয়ে আমি কোনো প্রশ্ন করিনি। আমি করেছি যে জোট সঙ্গী হিসেবে কতটা কমফোর্টেবল, এবং কমফোর্ট লেভেল কার সঙ্গে বেশি বা কম, তৃণমূল কংগ্রেস এবং বামেরা? আপনাকে আজ বলি, বিজেপি শোনা যাচ্ছে সোনিয়া গান্ধীর একটা মত, রাহুল গান্ধী নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাওয়ার বিরুদ্ধে। আপনাকে আরেকটা কথা বলি, সকাল থেকে সন্ধ্যে অবধি সেই এদের দুজনের সঙ্গে আমি কাজ করি, বা ফরচুনেট আর আনফরচুনেট যাই হোক না কেন, আমি যেহেতু সর্বভারতীয় রাজনীতিতে কাজ করি, যে কোনো রাজনৈতিক দল তার শক্তি বৃদ্ধি করতে চায়,
যে যখন এখানে পা রাখার জায়গা ছিল না তখন তৃণমূলের কাঁধে ভর করে যে সিটগুলো বিজেপি এখানে পেয়েছিল এক সময় সিপিএম এর কাঁধে ভর করেছে। সিট পাইনি, আমরা কমফোর্টেবল এই জায়গায় যখন দেখবো যে মানুষের বিরুদ্ধে অন্যায় হচ্ছে এবং সেক্ষেত্রে যার পার্সেন্টেজ অফ লেভেল, আপনি মানুষের বিরুদ্ধে কথা বলছেন, 17 লক্ষ মানুষের সঙ্গে অন্যায় হলো সারদা, যে সারদার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত বলে আপনারাই অভিযোগ তুলেছেন, বাম যেমন তুলেছে কংগ্রেসের গলার জোরও কম ছিল না, সেইখানে সেই সারদার যাদের নামটা আপনারাই যুক্ত করেছেন বা যুক্ত হয়েছে, আপনারা সেটা রাস্তায় নিয়ে এসছেন আন্দোলনের, তাদের সঙ্গে জোটে যাবেন? আপনাকে আমি খুব একটা নির্দিষ্ট কথা বলি, কিন্তু আমি যদি দেখি আজকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যদি আমি দেখি যে সাম্প্রদায়িকতার নামে রাজ্য সভাপতি বলছেন 3% 4% মানুষ একটা সম্প্রদায় যুক্ত, তখন আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? আমার কাছে একটি চোরকে আইডেন্টিফাই করা না একটি দল তারা সম্পূর্ণভাবে মানুষকে মেরে ফেলছে এই জায়গায়? আমার কাছে অর্থাৎ আমার কাছে চয়েসটা পরিষ্কার তৃণমূল কংগ্রেসের। দ্রুত একবার দেখব সারদা নিয়ে ঠিক কি প্রশ্ন উঠেছে। আচ্ছা, আর আপনি উত্তর জন্য তৈরি নন, দেখব। বিজেপির অগ্রগতি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি কংগ্রেস সিপিএম এর হাত ধরতে পারেন, কিংবা উল্টোটা? এই প্রশ্নের উত্তর অবশ্য লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে। কিন্তু যে বিষয়টা রাজ্য রাজনীতির ভবিষ্যতের যাবতীয় সমীকরণ ওলটপালট করে দিতে পারে তা হলো সারদা কেলেঙ্কারি, যা ঘিরে এখন আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। সব দলের মুখেই সারদা কথা। শেষ পর্যন্ত যার গায়ে সারদার কাদা লাগবে তার হাত কি কেউ ধরবে? এই প্রশ্নটাই আগামী দিনে বড় হয়ে দাঁড়ানোর সম্ভাবনা। বিজেপির দাবি সারদা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি মদন মুকুল চোর বলে তিনি মনে করেন না, তার দলের কেউ সারদার টাকা নেননি। সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন, তাহলে সারদা কাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষ কে? তাকে মমতা রাজ্যসভায় পাঠাননি? রজত মজুমদার তৃণমূলের নেতা ছিলেন না? এর সঙ্গে প্রতি মুহূর্তে সারদা কেলেঙ্কারি নিয়ে তৃণমূলকে সিপিএম কংগ্রেসের আক্রমণ তো রয়েইছে। আর এখনই যদি সারদা কাণ্ডে সিপিএম কংগ্রেসের এই আক্রমণাত্মক ভঙ্গি হয়, তাহলে সিবিআই এর জালে রাঘব বোয়ালরা ধরা পড়লে কি হতে পারে? কিন্তু রাজনৈতিক স্বার্থে জোট করতে গেলে কংগ্রেস সিপিএম এর সারদা অস্ত্রের কি হবে? 17 লক্ষ মানুষের সঙ্গে তৃণমূল প্রতারণা করেছে বলে বিরোধীরা যে দাবি করে আসছে, তৃণমূলের সঙ্গে জোট করলে তারা কোন মুখে মানুষের কাছে যাবে ভোট চাইতে? বিজেপিকে আটকাতে গিয়ে জোট করতে গেলে উল্টে নিজেদেরই সর্বনাশ ডেকে আনবে না তো কংগ্রেস সিপিএম? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। জয়প্রকাশ, একেবারে আমি শেষে চলে এসেছি। আপনি বলুন, দুর্নীতি কি কোনো ফ্যাক্টর? লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযোগ নয়, জেল খাটলেন, তারপরও নীতিশ তো হাতটা ধরলেন আজকে বিজেপিকে রুখতে। সেও তো বলছি নীতিহীন রাজনীতি। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে দুর্নীতি একটা বিশাল প্রশ্ন। রাজনৈতিক দল যাদের কথা বলছে, দেখুন শুভঙ্কর বাবু যা বললেন, বিজন বাবু বললেন, তার মধ্যে কথার মিলটা কোথায় জানেন? মানে আপনারা সারদা থেকে ভয়ঙ্কর না, সারদা থেকে ভয়ঙ্কর আরেকটা বলছেন, যে কথাটা এখন অপ্রাসঙ্গিক হয়েছে। এই সাম্প্রদায়িকতা, যত টাকা সাম্প্রদায়িকতা, ঠিক আছে, সাম্প্রদায়িকতা দাঁড়ান বলতে দিন, তারপরে সাম্প্রদায়িকতা বলছেন, আরে মুসলমানদের কথা বলছেন, আজকে দলে দলে মুসলমানরা হচ্ছে আমাদের দলে, আপনারা সেইটা বলুন। আজকে প্রতিবাদ করুন, মুসলমানদের হাতে কে অস্ত্র তুলে দিয়েছে? বিজেপি চালাচ্ছে না। আরে কে চালাচ্ছে? আমরা চালাচ্ছি। আপনারা এখন চুপ করে থাকুন, কয়েকদিন চুপ করে থাকুন, আমরা চালাচ্ছি। আপনি কথা না বলতে দিন আলাদা ব্যাপার। আরে আপনারা কি করছেন? এখন মমতার হাত ধরতে যাচ্ছেন, কি বললেন এক নজরে দেখব। মমতার হাত ধরছেন, আবার গলাবাজি করছেন, মমতার হাত ধরে গলাবাজি। আর আমার সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায় ঘণ্টাখানেকের এই সফরে। ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute এবং TPS North Kolkata. Admissions open for pre-nursery to class 8.